বড় বড় পুলিশ অফিসাররা যখন কেসের জটিল সব রহস্যের সমাধান করতে যেয়ে হিমশিম খেয়ে যায়, ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় কিছুটা পাগলাটে স্বভাবের গোয়েন্দা আরমান মিস্ত্রি। তার স্মৃতিশক্তি এতটাই তীক্ষ্ণ যেটা স্বয়ং কম্পিউটারকেও হার মানাবে। তবে আরমানের আছে বেশ অদ্ভুত আর জটিল একটা রোগ। সে অপরিষ্কার জায়গা এবং অগোছালো কোনো জিনিসপত্র একদমই সহ্য করতে পারে না। একটা জিনিসও যদি এই দিক থেকে ওইদিকে নড়ে যায়, সেটা ঠিক না করা পর্যন্ত আরমান কিছুতেই স্বস্তি পায় না। তার এই খুঁতখুঁতে স্বভাবের জন্য সে যখনই কোনো ক্রাইম স্পটে যায়, সে ওই ক্রাইম স্পটের খুঁটিনাটি সব জিনিসপত্র সূক্ষ্মভাবে তদন্ত করে। আর পুলিশ যেই কেসটা সমাধান করতে যে হিমশিম খেয়ে যাচ্ছিল, আরমান সেই কেসটা মুহূর্তের মধ্যেই এক তুড়ি মেরেই সমাধান করে ফেলে। তবে হাজারো খুনের রহস্যের সমাধান করতে পারলেও নিজের স্ত্রীর খুনের পিছনের রহস্য খুঁজে বের করতে যে বারবার ব্যর্থ হয়। তাহলে কি আরমান তার স্ত্রীর খুনের রহস্য খুঁজে বের করতে পারবে? খুনের রহস্য, সাসপেন্স এবং টুইস্টে ভরপুর পাগলাটে এক গোয়েন্দার গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি হিন্দি ভাষায় মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ মিস্ট্রি। মুভির শুরুতে একটি ক্রাইম স্পট দেখানো হয় যেখানে নিকিতা নামের একটি মেয়ের খুন হয়েছে। মুম্বাই পুলিশ এসেছে নিকিতার খুনের তদন্ত করতে। মুম্বাই পুলিশ ক্রাইম স্পট খুব ভালোভাবে খতিয়ে দেখার জন্য পুলিশ কনসালটেন্ট আরমান মিস্ত্রিকে ডেকে পাঠিয়েছে। আরমান মিস্ত্রিও একটা সময় পুলিশই ছিল, তবে এখন সে অবসরে আছে। আরমান অবসরে থাকলেও মুম্বাই পুলিশ বারবার তারই শরণাপন্ন হয়, কারণ আরমানের স্বভাবটা একটু খুঁতখুঁতে টাইপসের। তার সবকিছু পারফেক্ট হওয়া চাই। আরমান ক্রাইম স্পটে আসার পর সে একটু অস্বস্তি ফিল করে, কারণ ক্রাইম স্পট এলোমেলো অবস্থায় আছে। ক্রাইম স্পট তো স্বাভাবিকভাবে এলোমেলোই থাকবে, কিন্তু আরমানের কাছে সবকিছুই পারফেক্ট হতে হবে। আর তার এই স্বভাবের জন্য আরমান যে জায়গাতেই যাক না কেন, সে জায়গার খুবই নিখুঁতভাবে চুলচেরা বিচার বিশ্লেষণ করে যত খুঁটিনাটি তথ্য আছে সবকিছু পুলিশকে দিয়ে তাদেরকে সাহায্য করে। আর এখানেও ক্রাইম স্পটটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে আরমান পুলিশদেরকে অনেক তথ্য দেয়। এরপরে আরমান হঠাৎই তার সহকর্মী সানায়াকে বলে সে বাসা থেকে বের হওয়ার সময় গ্যাসের চুলাটা বন্ধ করেছে কিনা। সানায়া বলে হ্যাঁ, সে বন্ধ করে এসেছে, কিন্তু আরমান কিছুতেই শান্তি পায় না। তার মনে হচ্ছে সানায়া গ্যাসের চুলাটা বন্ধ করেনি, তাই সে বারবার একই প্রশ্ন সানায়াকে করতেই থাকে। অবশেষে সে যখন স্বস্তি পাচ্ছিল না, তখন সে ক্রাইম স্পট থেকে বাসায় চলে যায়। আর এরপরই দেখা যায় আরমান ডক্টরের কাছে গেছে। ডক্টর তাকে জিজ্ঞেস করে সে এখন সুস্মিতাকে স্বপ্নে দেখে কিনা। আরমান বলে সে এখন আর তাকে স্বপ্নে দেখে না, কিন্তু এখানে দেখা যায় আরমান কিছুতেই শান্তি পাচ্ছে না। সে কেমন জানি অস্বস্তি ফিল করছে, কারণ ডক্টরের রুমের জানালার একটা পর্দা বাঁকা হয়ে আছে। যতক্ষণ না পর্যন্ত আরমান সে পর্দাটা সোজা করে দিতে না পারছে, ততক্ষণ সে কিছুতেই স্বস্তি পাচ্ছে না। অবশেষে আরমান আর থাকতে না পেরে সে পর্দাটা সোজা করে দেয়, আর তারপরে সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপরে সিন শিফট হয় একটি নির্বাচনী প্রচারণায়, যেখানে মহারাষ্ট্র বিকাশ দলের নির্বাচনী প্রচারণা চলছে। দলের নেতা রমাকান্ত রাওয়াত, তার স্ত্রী সুরভি এবং রমাকান্তর বিজনেস পার্টনার পঙ্কজও সেখানে উপস্থিত ছিল। রমাকান্ত যখন ভাষণ দিচ্ছিল, তখন হঠাৎই কেউ তার দিকে বন্দুক তাক করে আর তাকে গুলি করে, কিন্তু গুলিটা রমাকান্তর গায়ে না লেগে তার বডিগার্ডের গায়ে লাগে, আর বডিগার্ডটি সেখানেই মারা যায়। সাথে সাথে চারিপাশে হইচই শুরু হয়ে যায়। মানুষজন এদিকে সেদিকে ছোটাছুটি শুরু করে। আর এরপরে ঘটনাস্থলে উপস্থিত হয় এসিপি সহমত সিদ্দিকী। সহমত সেখানে আসার পরে পুলিশ অফিসার বান্টি সেখানকার খুঁটিনাটি ঘটনাগুলো তাকে খুলে বলে। এরপরে সহমতকে আমরা দেখতে পাই পুলিশ কমিশনারের সামনে। সহমত পুলিশ কমিশনারকে বলে সে যত দ্রুত সম্ভব অপরাধীকে খুঁজে বের করবে, কিন্তু পুলিশ কমিশনার বলে সামনেই নির্বাচন, আমরা যদি অপরাধীকে খুঁজে বের করতে না পারি, তাহলে পুলিশের ব্যর্থতার উপর দোষ চাপিয়ে জনগণের কাছে হিরো সেজে এই নির্বাচনের পুরো ফায়দা উঠাবে। আর এই জন্যই এই কেসটাকে দ্রুত সমাধান করতে আরমান মিস্ত্রিকে তোমাদের টিমে যুক্ত করে নাও। আরমান মিস্ত্রিকে এই খবরটা যখন জানানো হয়, সে সাথে সাথে সহমত সিদ্দিকের সাথে দেখা করতে আসে। আর আরমান সহমতের সাথে দেখা করার সাথে সাথেই বলে সে তার সাথে দেখা করার আগে তিনটা সিগারেট খেয়েছে। সহমত খুব ভালোভাবে বুঝতে পারে কেউ যদি তাকে সাহায্য করতে পারে সেটা হচ্ছে একমাত্র আরমানই। এরপরে তারা রমাকান্ত রাওয়াতের সাথে দেখা করতে তার অফিসে যায়। সহমত রমাকান্তকে জিজ্ঞেস করে তার কোনো ব্যক্তিগত
ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা, কিন্তু রমাকান্ত বলে তার এমন কোনো শত্রু নেই। এদিকে আরমান লক্ষ্য করে একটা বোর্ডের মধ্যে কিছু ডটগুলো এলোমেলো অবস্থায় আছে, তাই সে ডটগুলোকে কালার ম্যাচিং করে খুব সুন্দরভাবে এক সাইডে সাজিয়ে রাখে। আর এটা দেখে রমাকান্তর স্ত্রী সুরভি অনেক রেগে যায়, কারণ এই ডটগুলো তাদের কনস্ট্রাকশন বিল্ডিং এর একটা ছক ছিল, আর আরমান সে গুরুত্বপূর্ণ একটা ছককে পুরোই নষ্ট করে দিয়েছে। সুরভি সহমতকে বলে এই পাগলটাকে কোথা থেকে ধরে নিয়ে এসেছে, এই পাগলটা কিভাবে এই কেসের সমাধান করতে সাহায্য করতে পারে। তখন সহমত বলে সে মোটেও পাগল নয়। আর এখানেই আমরা জানতে পারি আরমানের স্ত্রী সুস্মিতা একটা বোমা বিস্ফোরণে মারা গেছে, আর তার স্ত্রী মারা যাওয়ার পর থেকে আরমান ট্রমার মধ্যে আছে, যার জন্যই আরমানের এখন এই অবস্থা। আর ডক্টর আরমানের স্ত্রী সুস্মিতার কথাই জিজ্ঞেস করছিল, আর এখানেই দেখা যায় সহমত যতটুকু সময় ধরে কথা বলছিল ঠিক ওইটুক সময়ের মধ্যেই আরমান সেই ছকটাকে আবারও আগের মতো করে দেয়। এখান থেকেই বোঝা যায় আরমানের মানসিক সমস্যা থাকলেও তার স্মৃতিশক্তি কতটা প্রখর। আর আরমানের এই প্রখর স্মৃতিশক্তি দেখে সেখানে উপস্থিত থাকা সবাই অবাক হয়ে যায়। আর এরপরে তারা সেই জায়গাটিকে খুঁজে বের করে যেখান থেকে শুটার রামাকান্তকে শুট করেছিল। জানালার চারিপাশটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করার পর আরমান বলে শুটারের উচ্চতা 6 ফুট 3 ইঞ্চির মতো ছিল। অবশ্যই সে প্রফেশনাল ভাড়াটিয়া শুটার হবে। আর এখান থেকে শুট করার সময় শুটার একটা সিগারেটও খেয়েছে, যে গন্ধটা নিকিতার মার্ডার স্পটেও আমি পেয়েছিলাম। আর নিকিতার খুনিও ঠিক একই উচ্চতার ছিল, কিন্তু সহমত এই বিষয়ে একদমই একমত নয়, কারণ সহমতের মনে হচ্ছে নিকিতার খুনি এবং রামাকান্ত শুটার দুজন আলাদা আলাদা লোক। তাদের উচ্চতা মিলে যাওয়া শুধুমাত্র একটা কাকতালীয় ব্যাপার, আর একই ব্র্যান্ডের সিগারেট তো যে কেউ খেতে পারে। তাই সহমত আরমানকে বলে সে যেন তাকে একটা নিখুঁত প্রমাণ দেখায়, যেটা থেকে তার বিশ্বাস হবে দুজন আলাদা আলাদা মানুষ নয়, বরং একই মানুষ। তাই আরমান প্রমাণ জোগাড় করতে চলে যায় মহারাষ্ট্র বিকাশ দলের অফিসে। সেখানে যাবার পর জয় নামের একটি লোককে জিজ্ঞেস করে সে নিকিতাকে চিনে কিনা। জয় বলে সে নিকিতা নামের কাউকেই চিনে না। তখন আরমান তার নাম্বার দেয় এবং তাকে বলে নিকিতা সম্পর্কে যদি কোনো তথ্য পাওয়া যায় এবং অন্য কেউ যদি তাকে চিনে থাকে সে যেন তাকে ফোন করে জানিয়ে দেয়। ওইদিকে সাইবার টিমের নিশাদ সহমতকে জানায় কোনো রকম সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। উনি খুব ভালোভাবে সিসিটিভি ফুটেজ সম্পর্কে জানতো, চালাকির সাথে সিসিটিভি ক্যামেরাগুলো এড়িয়ে গেছে। তবে ওই বন্দুকের ব্যাপারে জানা গেছে সাধারণত এই ধরনের বন্দুকগুলো সেনাবাহিনী এবং গ্যাংস্টাররা ব্যবহার করে থাকে। এরপরই আরমান আবারও সহমতকে বলে নিকিতা এবং রামাকান্ত দুই কেসের মধ্যে কোনো রকম সম্পর্ক আছে কিনা সেটা যেন সে একবার খতিয়ে দেখে, কিন্তু সহমত এই বিষয়ে একদমই একমত নয়। তাই সহমত আরমানের কথায় একদমই পাত্তা দেয় না। এরপরই রাতের বেলা আরমান তার স্ত্রীর বমবাস্টিং এর কেস নিয়ে রিসার্চ করছিল, যদিও ডক্টর তাকে এই বিষয়টা নিয়ে চিন্তা করতে নিষেধ করেছে, কিন্তু আরমান তার স্ত্রীর মৃত্যুর পিছনের রহস্য না জানা পর্যন্ত কিছুতেই শান্ত হবে না। আর এরই মধ্যে জয় তাকে মেসেজ করে দেখা করতে বলে। আরমান জয়ের সাথে দেখা করতে যায় ঠিকই, কিন্তু জয়ের দেখা করতে আসার কোনো নামই নেই। এরপরে জানা যায় জয় মহারাষ্ট্র বিকাশ দলের পোস্টার লাগাতে যেয়ে ব্রিজের উপর থেকে নিচে পড়ে মারা গেছে। ঘটনাস্থলে সহমত এবং আরমান উপস্থিত হলে আরমান চারিপাশটা খুব ভালোভাবে দেখে বলে জয় উপর থেকে পড়ে মারা যায়নি, বরং কেউ তাকে খুন করেছে, তারপর উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে। আর জয়ের মাথা পাথরের উপর পড়ে ফেটে যায়নি, বরং কেউ তার মাথাটা প্রথমে ফাটিয়েছে, তারপর ব্রিজের উপর থেকে ফেলে দিয়েছে। এরপরে জয়ের পকেটে একটা নোট পাওয়া যায়, যেখানে নিকিতা নামের প্রথম অক্ষরটি লেখা আছে। তখন আরমান আবারও সহমতকে বলে অবশ্যই নিকিতার খুনের সাথে মহারাষ্ট্র বিকাশ দলের কোনো না কোনো সম্পর্ক আছে। তাই আরমান আবারও চলে যায় মহারাষ্ট্র বিকাশ দলের অফিসে। সেখানে যে রামাকান্তর ম্যানেজার মনোজের সাথে দেখা করে, কিন্তু এই ব্যাপারে প্রশ্ন করলে তেমন কিছুই জানতে পারে না। অফিস থেকে বেরিয়ে আরমান চলে যায় সহমতের সাথে দেখা করতে। সহমত কোনো এক খোঁচরের মাধ্যমে জানতে পেরেছে বিনোদ নামের একজন শুটার রামাকান্তকে শুট করার সুপারি নিয়েছে। তাই তারা বিনোদকে অ্যারেস্ট করতে বিনোদের বাসায় যাচ্ছে, কিন্তু সেখানে যাবার পর দেখে বিনোদ তো প্যারালাইজড। 10 বছর ধরে সে একই হুইল চেয়ারে বসে থাকে, সে কিভাবে রামাকান্তর উপর শুট করতে পারে। তাই তারা সেখান থেকে হতাশ হয়ে ফিরে আসে।
কিন্তু আসার পথে আরমানের মনে পড়ে বিনোদের পাশে একটা জুতা রাখা ছিল, সেই জুতাতে ধুলো লেগে আছে। যদি বিনোদ হাঁটতেই না পারে তাহলে তার বাসায় জুতো কেন, আর জুতোতে ধুলো কেন? অবশ্যই তাহলে সে বাহিরে জুতো পরে গিয়েছিল, যার জন্য জুতোতে ধুলো লেগেছে। তাই তারা আবারও বিনোদের বাসায় ফিরে যায়, কিন্তু ততক্ষণে বিনোদ পালিয়ে গেছে। ওইদিকে আরমান বিনোদকে ধরার জন্য বাঁশ বেয়ে বেয়ে বিল্ডিং এর উপরে উঠে, কিন্তু তারপরে আরমান হঠাৎই অসুস্থ হয়ে যায় আর তার চোখের সামনে দিয়েই বিনোদ পালিয়ে যায়। সে কিছুই করতে পারে না। এটা শোনার পর সহমত ভীষণ রেগে যায়, কারণ একে তো আরমানের মানসিক অবস্থা ঠিক নেই, তার উপর এতটা রিস্ক নেওয়ার কি প্রয়োজন ছিল। তাই সহমত আরমানকে রেগে বলে সে একাই বিনোদকে অ্যারেস্ট করতে পারবে, এখন আর আরমানের তাকে প্রয়োজন নেই। তাই আরমান যেন এখান থেকে চলে যায়। তারপর আরমান মন খারাপ করে তার সহযোগী সানায়ের সাথে দেখা করে। সানায়ের সাথে তার ছেলেও এসেছে। পাশে কনস্ট্রাকশন বিল্ডিং এর কাজ চলছিল, সেই জন্য সানায়ের কথা আরমান ঠিকমতো শুনতে পাচ্ছিল না। আর তখনই আরমানের কিছু একটা মনে পড়ে। সে সেই দিনের সিসিটিভি ফুটেজ দেখতে চায়, যেই দিন রামাকান্তর উপরে শুট করা হয়েছিল। সিসিটিভি ফুটেজ দেখে আরমান মুচকি একটা হাসি দেয়, আর সানায়া আরমানের মুচকি হাসি দেখে খুব ভালোভাবে বুঝতে পারে আরমান এই কেসটা সলভ করে ফেলেছে। পরের দিনই সবাইকে সেই জায়গায় ডাকা হয় যেখানে মহারাষ্ট্র বিকাশ দলের নির্বাচনী প্রচারণা চলছিল। সবাই সেখানে উপস্থিত হলে আরমান সেই সিসিটিভি ফুটেজটা দেখায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় রামাকান্তের ম্যানেজার মনোজ বলছিল গুলিটি 3 তলা থেকে ছোড়া হয়েছে। তাই আরমান এবার মনোজকে সেই সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলে, নির্বাচনী প্রচারণার সময় চারিদিকে অনেক শব্দ ছিল, এত শব্দের মধ্যে গুলি যে 3 তলা থেকে ছোড়া হয়েছে এটা তুমি কিভাবে বুঝতে পারলে? তখন মনোজ কোনো রকমের শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে আরমানকে ভূগোল বোঝায়। মনোজ বলে গুলির শব্দ নাকি সে শুনতে পেয়েছিল, আর 3 তলা থেকে গুলি করা হয়েছিল সেটা সে দেখতেও পেয়েছে। আরমান আর কথা না বাড়িয়ে ব্যান্ড পার্টিকে ডাকে এবং তার সহকর্মী সানায়াকে বলে, তুমি এখান থেকে দূরে কোথাও যে লুকিয়ে থেকে গুলি ছুড়ো। আর সানায়া আরমানের কথা মতো সেটাই করে। সানায়া শূন্যে গুলি ছুড়লে মনোজ ঠিক মতো বলতে পারে না আসলে সানায়া কোথা থেকে গুলিটা ছুড়লো। তখন আরমান বলে, ব্যাপার না, তুমি আরো একবার চেষ্টা করো। আর দ্বিতীয়বারও মনোজ বুঝতে পারে না গুলিটা সানায়া কোথা থেকে ছুড়লো। তখন আরমান বলে, এখানে দাঁড়িয়ে থেকে এত শব্দের মধ্যে গুলির শব্দ শোনা এবং 3 তলার শুটারকে দেখতে পাওয়া কখনোই সম্ভব নয়। তুমি মিথ্যা কথা বলছো। আসলে তুমি মহারাষ্ট্র বিকাশ দলের ফান্ড থেকে একটু একটু করে টাকা সরাচ্ছিলে। আর এই বিষয়টাই নিকিতা জানতে পেরে যায়। আর নিকিতা যেন টাকা সরানোর বিষয়টা নিয়ে কাউকে কিচ্ছু না বলে, সেজন্য তুমি বডিগার্ডকে বলেছিলে সে যেন নিকিতার সাথে কথা বলে ব্যাপারটা সেটেল করে নেয়। কিন্তু বডিগার্ড তোমার কথাই রাজি হয় না, আর সেজন্যই তুমি রাস্তা থেকে নিকিতা এবং বডিগার্ড দুজনকেই সরিয়ে দিয়েছিলে। আসলে টার্গেট রামাকান্ত নয়, বরং বডিগার্ডই ছিল। আর নিকিতার ব্যাপারে জয় যখন আমাকে ফোন করেছিল তখন তুমি সেখানেই উপস্থিত ছিলে, আর তুমি জয়ের কথা শুনে নিয়েছিলে। সেজন্য তুমি রাস্তা থেকে জয়কেও সরিয়ে দিয়েছো। সবকিছু শোনার পর মনোজের আর মিথ্যা কথা বলার কোনো রাস্তাই থাকে না। সে সবকিছু স্বীকার করে নেয়। কথার মাঝেই তৃতীয় গুলির শব্দ শুনতে পেয়ে আরমান সানায়াকে ফোন করে বলে আর গুলি ছোড়ার প্রয়োজন নেই। তখন সানায়া একটু অবাক হয়ে বলে, আমি তো গুলি ছুড়িনি। তাহলে গুলিটা ছুড়লো কে? দেখা যায় বিনোদ গুলি ছুড়েছে, আর গুলিটা এসে মনোজের হাতে লাগে। ওইদিকে সানায়া যে পথ দিয়ে ফিরে আসছিল সেই পথ দিয়ে বিনোদও পালিয়ে যাচ্ছিল। সানায়াকে দেখেই বিনোদ সানায়ার মাথায় বন্দুক তাক করে বলে, কেউ সামনে আসবে না। যদি সামনে আসো তাহলে আমি সানায়াকে গুলি করে দিব। ভয়ে কেউ আর সামনের দিকে এগোয় না, কিন্তু পেছন দিক থেকে আরমান একটা লোহার রড তুলতে যেও তুলছিল না, কারণ লোহার রডটা অনেক নোংরা। পরবর্তীতে সে অবশ্য সানায়ার কথা চিন্তা করে কোনো রকমের রডটা ধরে বিনোদের মাথায় বাড়ি মারে। তারপরে আরমান তার হাতটা পরিষ্কার করা নিয়ে ব্যস্ত হয়ে যায়। দুনিয়া উলটপালট হয়ে যাক, কিন্তু তার হাতটা পরিষ্কার করতেই হবে। পরের দিনই প্রেস মিটিং ডেকে মিডিয়ার সামনে সবকিছু খুলে বলা হয় এবং এর পুরো ক্রেডিটটা আরমানকে দেওয়া হয়। রাতের বেলা আরমান বাসায় ফিরে নিউজ পেপার পড়ছিল। তখনই সে দেখে নিউজ পেপারে সুস্মিতার একটা লাল ব্যাগের কথা লেখা আছে, যে ব্যাগটি এখন ব্যাংকে আছে।
তাই আরমান সে ব্যাগটি নিতে ব্যাংকে চলে যায়। ব্যাংকে যাবার পর সে একটি ছোট বাচ্চা ছেলেকে দেখতে পায় যে আইসক্রিম খাচ্ছিল। আইসক্রিম তার মুখে লেগেছিল। আরমান তার নিজের রুমাল দিয়ে ছেলেটির মুখটি মুছে দিতেই যাবে, ঠিক তখনই ছেলেটির মা ভেবে বসে আরমান হয়তো কিডন্যাপার। মুহূর্তের মধ্যেই সে ব্যাংকে পুরো মাছের হাট বানিয়ে ছাড়ে। পরে টেনে হিঁচড়ে আরমানকে থানায় নিয়ে যায়। থানায় যাবার পর পুলিশ তো কোনো রকমে মহিলাটিকে বুঝিয়ে সেখান থেকে বিদায় করে। এরপরই আরমান লক্ষ্য করে টেবিলের উপরে একটা এফআইআর রাখা আছে, যেখানে আশিন তার ওয়াইফ কমলের নামে মিসিং রিপোর্ট করেছে। কমলের মিসিং রিপোর্টটি দেখার সাথে সাথেই আরমানের সুস্মিতার কথা মনে পড়ে যায়। তাই সে সিদ্ধান্ত নেয় সে আশিসকে সাহায্য করবে। এরপর আরমান আশিসের সাথে কথা বললে সে জানতে পারে আশিস একজন অ্যাকাউন্টিং এর প্রফেসর। এবং আশিসের সাথে কথা বলার পর আরমান চলে যায় তার সহকর্মী সানায়ার বাসায়। তখন সানায়া মোবাইলে একটা লাইভ ভিডিও দেখছিল। লাইভ ভিডিওটি করছিল জলি আগারাল নামের একজন মহিলা। এই মহিলাটি লাশের সাথে কথা বলে আত্মাদের সাথে যোগাযোগ করতে পারে এরকম একটা কিছু দাবি করে। আর লাইভে সে এই কথাগুলোই বলছিল। লাইভটি দেখার পর সাথে সাথে আরমান এবং সহমত সেই জায়গায় পৌঁছে যায়। সেখানে যাবার পর তারা খুব ভালোভাবে বুঝতে পারে ডলি মিথ্যা কথা বলছে। আর এই গাড়িটি অ্যাক্সিডেন্ট করে নয়, বরং অ্যাক্সিডেন্ট করানো হয়েছে। আর যে মহিলাটির লাশটি গাড়ির মধ্যে আছে সেটা আর কেউ নয়, বরং আশিসের স্ত্রী কমল। তাই আরমান চলে যায় আশিসের বাসায়। সেখানে যাবার পর দেখে আশিস তার বাসা ছেড়ে দিয়ে অন্য জায়গায় শিফট হচ্ছে। তখন আরমান আশিসকে বলে, আমার মনে হয় ডলি মিথ্যা কথা বলছে। ডলিকে আমি আগে কোথাও দেখেছি, কিন্তু আমার ঠিক মনে পড়ছে না। এটা শুনে আশিস বলে, ডলি যেটাই বলুক না কেন, ডলির জন্যই আমার স্ত্রীর বডি ফিরে পেয়েছি। তাই ডলির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। এটা বলেই আশিস সেখান থেকে চলে যায়। আশিস চলে যাওয়ার পর আরমান সানায়াকে বলে, আশিসের বাসার ডাস্টবিনটা চেক করে দেখো, সেখানে কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। এখান থেকে আরমান সাইবার টিমের নিশাতের কাছে চলে যায় এবং নিশাতকে বলে ডলির ব্যাপারে সমস্ত ডিটেলস বের করতে। সেখানে ডানায়া নামের একটি মেয়েকে দেখা যায়, যার বিরুদ্ধে থানায় রীতিমতো ফ্রড করার জন্য মামলা আছে। ডানায়া এবং ডলির মধ্যে যথেষ্ট মিল রয়েছে। ডানায়াকে দেখার পর আরমান সহমতকে বলে, আমার মনে হচ্ছে ডানায়াই ডলি। ডানায়া হয়তো নিজের ফেসের কিছু পরিবর্তন করার মাধ্যমে এখন ডলি হয়েছে। কিন্তু সহমত আরমানের কথায় পাত্তা দেয় না। সহমতের কথা দুজন আলাদা আলাদা মানুষ। এরপরই সানায়া ডলির কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট নেয়। সানায়ার সাথে আরমানও ডলির বাসায় যায়। ডলি যখন সানায়ার সাথে কথা বলছিল তখন আরমান ভিতরে যে ডলির বিরুদ্ধে প্রমাণ খুঁজছিল। আর ঠিক তখনই ভিতরে ডলি চলে আসলে আরমান ডলিকে ডলি না ডেকে ডানায়া বলে ডাকে। একথা শুনতেই ডলি বেশ চমকে যায়। তারপর আরমান লক্ষ্য করে ডলি সানায়াকে সেই ব্রেসলাইটটা দিয়েছে, যেরকম ব্রেসলেট সে কোমলের হাতেও দেখেছিল। এই কথা আরমান সহমতকে কল করে জানাতেই এই ফাঁকে ডলি গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরে অবশ্য সহমত ডলিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ডলিকে সে ব্রেসলাইটের ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে, আসলে কোমল তার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল। কোমল তার স্বামীকে সন্দেহ করত। সে ভাবতো তার স্বামীর হয়তো অন্য কোথাও অ্যাফেয়ার আছে। এই ব্যাপারটা সে আমাকে বলতে এসেছিল। শুধুমাত্র এতটুকু ছাড়া কোমলের সাথে তার কোনো সম্পর্ক নেই। আর কোমলকে সে খুন করেনি। কোমলের অ্যাক্সিডেন্টের খবর কেউ তাকে মেসেজ করে দিয়েছিল আর তাকে বলেছিল সে যদি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে চায় তাহলে যেন সেই সুযোগটা কাজে লাগায়। তাই সে মেসেজে যেই লোকেশনের কথা লেখা ছিল সেখানে চলে যায়। এরপরে সেই নাম্বারটা ট্রেস করা হয়। তারপর দেখা যায় এটা জ্যোতি নামের একটা মেয়ের নাম্বার। জ্যোতির সাথে দেখা করতে গেলে আরমান লক্ষ্য করে জ্যোতির বাসায় অ্যাকাউন্টিং এর বই রাখা আছে। আর তাছাড়াও জ্যোতি আশিসের কলেজেই পড়ে এবং জ্যোতি স্টুডেন্ট হওয়া সত্ত্বেও তার অনেক দামি দামি কসমেটিক্স। এই ব্যাপারে জ্যোতিকে জিজ্ঞেস করলে সে বলে তার বয়ফ্রেন্ড তাকে এগুলো দিয়েছে। তখন আরমানের আর কিছু বোঝার বাকি থাকে না। এরপরে আশিসকে ডাকা হয়। আশিস আসলে আরমান তাকে জিজ্ঞেস করে, তোমার বাসার ডাস্টবিন চেক করে আমরা পেট্রোলের বোতল পেয়েছি। তোমার গাড়ি তো ডিজেলে চলে, তাহলে তোমার ডাস্টবিনে পেট্রোলের বোতল কেন? তখন আশিসের এই ব্যাপারে কিছুই বলার থাকে না। আরমান তখন বলে, আসলে তুমি খুব ভালোভাবে জানো
জানতে কোমলের অনেক জোরে গাড়ি ড্রাইভ করার অভ্যাস আছে, তাই কোমল যে রাস্তা দিয়ে ড্রাইভ করে যাবে তুমি ইচ্ছে করে সেই রাস্তাতে পেট্রোল ঢেলে দাও যাতে কোমলের গাড়ি স্লিপ করে আর অ্যাক্সিডেন্ট করে। পরবর্তীতে তুমি এই বিষয়টাকে অন্যদিকে কনভার্ট করার জন্য জ্যোতির মোবাইল থেকে ডলিকে SMS করো আর জ্যোতির মোবাইলটা একটা দোকানে বিক্রি করে দাও। আমরা সেই দোকানদারের সাথে কথাও বলেছি, এখন দোকানদার তোমার ব্যাপারে সাক্ষীও দিবে। কোমল তোমার আর জ্যোতির অ্যাফেয়ারের ব্যাপারে জেনে গিয়েছিল, তাই তুমি অনেক চালাকির সাথে কোমলের মার্ডারটাকে অ্যাক্সিডেন্টের রূপ দেওয়ার চেষ্টা করেছো। কথা শুনতে আশিস মাথা ঘুরিয়ে সেখানেই পড়ে যায় আর বান্টি তাকে কাঁধে তুলে নিয়ে চলে যায়। আর এর সাথে সাথে আরমান আরো একটি কেস সফলভাবে সলভ করতে সক্ষম হয়। এরপরই আরমান বাসায় ফিরে সেই লাল ব্যাগটি নিয়ে বসে। ব্যাগের মধ্যে অনেক খোঁজাখুঁজি করার পর একটি লুকানো ফোন পায়। ফোনে শুধুমাত্র একটি অ্যাপস ছাড়া অন্য কিছুই ছিল না। অ্যাপসটি ওপেন করতেই একটা মেসেজ আসে। মেসেজে লেখা ছিল সন্তোষ ব্যাগটিকে চিনে কিনা। তখন আরমান ফাইল এবং কাগজপত্র ঘাটাঘাটি করে অ্যান্সার দেয় সুস্মিতা সন্তোষ বাগচির উকিল ছিল। তখন অপর পাশ থেকে রিপ্লাই আসে সুস্মিতা অনেক কিছুই জেনে গিয়েছিল, যেটা জানা সুস্মিতার একদমই উচিত ছিল না। এরপর আবারও মেসেজ আসে যদি এ ব্যাপারে বিস্তারিত জানতে চাও তাহলে দেখা করতে হবে। এরপরই মইজ নামের একটি ছেলেকে দেখানো হয়, যে ফোনে বলছিল আমি আর এসব করতে পারবো না, ওরা প্রতিদিন আমাকে ধরে মারধর করে। তখন ফোনের অপর পাশ থেকে লোকটি বলে তোমাকে আমি আর কখনো বিরক্ত করব না, শুধু শেষবারের মতো আমার সাথে দেখা করো। এরপর সহমত এবং তার কলিগ মার্কসকে দেখানো হয়। মার্কস একটা পার্কে এসেছে। পার্কে আসার পর সে মইজের সাথে দেখা করে। মার্কস তখন মইজকে ড্রিঙ্কস অফার করে। মইজ ড্রিঙ্কস খাবার পর মার্কস তাকে ড্রাগসের ব্যাপারে জিজ্ঞেস করে। এরপর যখন মইজ ঠিকমতো কিছুই বলছিল না তখন মার্কস রেগে তাকে কয়েকটা চড় থাপ্পড় মারে। আর এরপরই মইজ হঠাৎই মাটিতে লুটিয়ে পড়ে এবং সাথে সাথে মইজ অন দ্য স্পট মারা যায়। আর এই বিষয়টাকে মোবাইলে ভিডিও রেকর্ড করে নেয়। মইজের এরকম হঠাৎ মৃত্যুতে সাথে সাথে চারিদিকে হইচই পড়ে যায় এবং আশেপাশের লোকজন বলতে থাকে পুলিশের টর্চারের জন্যই মইজ মারা গেছে। পাবলিকের চাপে পড়ে সহমত মার্কসকে গ্রেপ্তার করে। তখন মার্কস বলে আমি তো ওকে কিছুই করিনি, শুধুমাত্র কয়েকটা চড় মেরেছি। কিন্তু সহমতেরই কি বা করার আছে, গ্রেপ্তার করা ছাড়া তার কাছে তো কোনো উপায় নেই। এরপরে সহমত সাহায্যের জন্য আরমানকে ফোন করে আর তাকে সবকিছু খুলে বলে। এরপরই আরমান চলে যায় ইনভেস্টিগেশন করতে। আরমান এবং সানায়া পার্কের মধ্যে প্রবেশ করার সময় সিকিউরিটি গার্ড তাদেরকে আটকে দেয়, কারণ সানায়ার কাছে একটি জুসের বোতল আছে। সিকিউরিটি গার্ড বলে বাহিরের কোনো জিনিস ভিতরে নিয়ে যাওয়া যাবে না, বাইরের কোনো জিনিস ভিতরে অ্যালাউ নেই, তাই আপনাকে জুসের বোতলটি বাইরে রেখে যেতে হবে। তাই সানায়া জুসের বোতল রেখে আরমানের সাথে পার্কের ভিতরে যায়। চারিদিকে অনেক খোঁজাখুঁজি করার পর আরমান লক্ষ্য করে পার্কটা নতুন হলো পার্কের মধ্যে বেশ পুরনো একটা গোডাউন আছে। আরমান পার্কের কর্মরত লোককে জিজ্ঞেস করলে সে বলে এই গোডাউনটি দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয় না, বন্ধ অবস্থায় পড়ে আছে। কিন্তু আরমান গোডাউনের কাছে গেলে লক্ষ্য করে গোডাউনটি বেশ পুরনো এবং গোডাউনের দরজাটাও বেশ পুরনো, কিন্তু দরজায় যে তালা লাগানো আছে সেই তালাটা একদমই নতুন। আরমানের কাছে এই বিষয়টা বেশ সন্দেহজনক লাগে যে গোডাউনটা দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে আছে, সেটার তালাও বেশ পুরনো হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে তালাটা একদমই নতুন কেন? এই বিষয়টা আরমান সহমতকে ফোন করে জানায়। আর ওইদিকে মইজের পোস্টমর্টম রিপোর্টও চলে এসেছে। রিপোর্টে স্পষ্টভাবে লেখা আছে মইজের মৃত্যু বিষের কারণে হয়েছে, যেই বিষটা ওই ড্রিঙ্কসের বোতলের মধ্যে পাওয়া গেছে। এই কথা শুনতে আরমানের সেই দিনের কথা মনে পড়ে যায়, যেই দিন সিকিউরিটি গার্ড সানায়াকে জুসের বোতল নিয়ে পার্কের মধ্যে ঢুকতে দেয়নি। তাহলে প্রশ্ন হচ্ছে ড্রিঙ্কসের বোতল নিয়ে মার্কসকে কেন ভিতরে ঢুকতে দিল? এই বিষয়টা নিয়ে কথা বলতে আরমান জেলে চলে যায় মার্কসের সাথে দেখা করতে। আরমান মার্কসকে এই বিষয়ে জিজ্ঞেস করলে সে বলে সিকিউরিটি গার্ড তার কাছ থেকে ড্রিঙ্কসের বোতল নিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পরে সেই বোতলটা আবার ফেরতও দিয়েছে। সেই একই বোতল থেকে তো আমিও ড্রিঙ্কস করেছি, কিন্তু সিকিউরিটি গার্ড আমাকে বোতলটা ফেরত দেওয়ার পর সেই বোতল থেকে আমি আর ড্রিঙ্কস করিনি। তারপর আমি মইজকে ড্রিঙ্কস অফার করি এবং
এবং মহিষ ড্রিঙ্কস খাওয়ার কিছুক্ষণ পরই সে মারা যায়। তার মানে আসলে মহিষ টার্গেট ছিল না, টার্গেট ছিল মার্কস। মার্কসকে মারার জন্যই বোতলের মধ্যে বিষ মিশানো হয়েছে। আর এই কাজটা তখনই করা হয়েছে যখন মার্কসের কাছ থেকে বোতলটা নেওয়া হয়েছিল। একথা শোনার পর আরমান এবং সহমত তার টিম নিয়ে আবারও সেই পার্কে যায় এবং সেই গোডাউনটি রেড দেয়। বাইরে থেকে মানুষজনকে বোঝানো হচ্ছে গোডাউনটি অনেক পুরানো, যেটা কখনো ব্যবহারই করা হয় না, কিন্তু আসলে ভিতরে ড্রাগস তৈরির কাজ চলছে। ভিতরে তারা একটি পুরো ল্যাব খুলে রেখেছে। পুলিশ যখন সবাইকে গ্রেপ্তার করছিল ঠিক তখনই একটা কলস থেকে সাপ বের হয়ে আসে, আর মুহূর্তের মধ্যে তো চারিদিকে হইচই পড়ে যায়। পরবর্তীতে জানা যায় এই সাপের বিষ থেকে আসলে ড্রাগস তৈরি করা হচ্ছে। ওইদিকে সাইবার টিমের নিশাত মহিষের কল রেকর্ড ডিটেলস চেক করে সহমতকে ফোন করে জানায় মহিষ সতীশ নামে একটা লোকের সাথে কথা বলেছিল, যার ফোনের লোকেশন এখন পর্যন্ত ওই পার্কেই অ্যাক্টিভ আছে। তাই সবাই মিলে সতীশকে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কোথাও খুঁজে না পেলে আরমান লক্ষ্য করে পান্ডার কস্টিউম পরে একটা লোক বাচ্চাদেরকে এন্টারটেইন করছে। সেই পান্ডার কস্টিউম পরা লোকটিকে ধরলে কস্টিউম যখন খোলা হয় দেখা যায় সতীশ নিজেকে সেই পান্ডার কস্টিউমের ভিতরে লুকিয়ে রেখেছে। আর এইবারও আরমানের সাহায্য নিয়ে সহমত ড্রাগসের টিমকে অ্যারেস্ট করতে সক্ষম হয়, আর তার সাথে সাথে মার্কসও খুনের অভিযোগ থেকে মুক্তি পেয়ে যায়। সেজন্য মার্কস আরমানকে ধন্যবাদ জানায়। এরপরই সেন্ট্রাল জেলের সামনে একটি লোককে দেখা যায়। এই লোকটি সন্তোষ বাগচির সাথে দেখা করতে এসেছে, কিন্তু জেলে যাওয়ার পর সে সন্তোষ বাগচিকে খুঁজে পায় না। তবে তার কাছে হুমকি ঠিকই আসে। অপর পাশ থেকে তাকে হুমকি দেওয়া হয় সে যদি সন্তোষ বাগচির ব্যাপারে খুব বেশি তথ্য খুঁজে বের করার চেষ্টা করে তাহলে সন্তোষ বাগচির তথ্য বের করার জন্য সে আর এই পৃথিবীতে বেঁচে থাকবে না। অন্যদিকে দেখা যায় আরবিন্দ তার গার্লফ্রেন্ডকে নিয়ে একটা কনস্ট্রাকশন বিল্ডিং এর পাশে আসে। তারা দুজন গাড়ি থেকে নামতেই হঠাৎই পেছন থেকে কালো হুডি পরা লোক এসে আরবিন্দের গার্লফ্রেন্ডের গলায় চাকু ধরে এবং আরবিন্দকে বলে তাদের কাছে যা আছে সবকিছুই যেন তাকে দিয়ে দেয়। আরবিন্দ তাদের কাছে যা ছিল সবকিছুই দিয়ে দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং আরবিন্দ সেই লোকটির মাথায় সজোরে আঘাত করে। লোকটির সাথে সাথে মাটিতে পড়ে যায় এবং অন দ্য স্পট সেখানেই মারা যায়। ওইদিকে একটা কনস্টেবল এই ঘটনাটি দেখার পরই সেখান থেকে পালিয়ে যায়। আর এই খবরটা পাওয়ার সাথে সাথে সহমত ঘটনাস্থলে এসে উপস্থিত হয় এবং বরাবরের মতো সাহায্যের জন্য আবারও আরমানকে ডেকে নেয়। এরপরে তারা দেখে হুডি পরা লোকটি আসলে সাধারণ কোনো মানুষ নয়, শহরের বিখ্যাত বিজনেসম্যান সুরজ মুদগার। স্বাভাবিকভাবেই সবার মনেই প্রশ্ন আসবে, এত বড় বিজনেসম্যান যার টাকা পয়সার কোনোই অভাব নেই, সে কেন টাকার জন্য ছিনতাই করতে যাবে? তাছাড়াও আরমান সুরজের বডিটি পর্যবেক্ষণ করার সময় এটা লক্ষ্য করে সুরজ তার পায়ে একটি নেক প্যাড পরে আছে, যে প্যাডগুলো সাধারণত পড়ে যাওয়ার পর ব্যথা না পাওয়ার জন্য সবাই ব্যবহার করে থাকে। এই বিষয়টাও আরমানের মনে সন্দেহ সৃষ্টি করে, তার মানে এর পিছনে হয়তোবা কোনো রহস্য লুকিয়ে আছে। এখান থেকে আরমান চলে যায় সুরজের বাসায়। সুরজের স্ত্রী মাহিরার কাছ থেকে জানা যায় সুরজ বাহির থেকে একরকম হলেও ভিতর থেকে একদমই আলাদা। কিছুদিন ধরে সুরজের আচার ব্যবহার একদমই পাল্টে গিয়েছিল। সুরজ একজন ভেজিটেরিয়ান হওয়া সত্ত্বেও বাসায় সে মাংস নিয়ে আসতো। বিদেশি মহিলা প্রিন্টারদেরকে নিয়ে এসে নগ্ন ছবি আর্ট করাতো। কিন্তু সুরজ যেটাই করুক না কেন সে কখনো কিডন্যাপ করবে এটা আমার একদমই বিশ্বাস হচ্ছে না। একথা শোনার পর আরমান এবং সানায়া চলে যায় সুরজের অফিসে। সেখানে সবাইকে জিজ্ঞাসাবাদ করলে সবাই সুরজের প্রশংসা করছিল, কিন্তু কেসটি সলভ করার জন্য সুরজের প্রশংসা দিয়ে তো কোনো কাজ হবে না। এমন কিছু তাদেরকে জানতে হবে যেটা এই কেসটাকে সলভ করতে সাহায্য করবে। এ কথাটা তার ম্যানেজারকে বললে তখন ম্যানেজার বলে সুরজ স্যারের কাছে একটা বন্দুক ছিল। এটা শুনে আরমান ভাবে সুরজের কাছে বন্দুক থাকা সত্ত্বেও সে কেন ছুরির ব্যবহার করতে গেল। এরপরে আরমান চলে যায় পুলিশ স্টেশনে। সেখানে যাবার পর সাইবার টিমের নিশাত তাদেরকে একটি সিসিটিভি ফুটেজ দেখায়, যে ফুটেজে দেখা যাচ্ছে ওই কনস্টেবল ঘটনাস্থল থেকে একটা অটো নিয়ে পালিয়ে যাচ্ছে। তখন আরমান লক্ষ্য করে কনস্টেবলের ইউনিফর্মের কাঁধে একটা স্টার লাগানো। এই স্টার সাধারণত বড় কোনো অফিসারদের ইউনিফর্মে থাকে, কনস্টেবলের ইউনিফর্মে তো কোনো
স্টার থাকে না, তার মানে এই ইউনিফর্মটা ভাড়ায় নেওয়া হয়েছে। তারপরে সেই কনস্টেবলকে খোঁজা শুরু হয়। অবশেষে সেই কনস্টেবলকে খুঁজেও পাওয়া যায়। কনস্টেবলকে জিজ্ঞেস করলে সে জানায় তাকে এই কাজটি করার জন্য টাকা দেওয়া হয়েছিল। ওইদিকে সহমত আরবিনকে জিজ্ঞেস করে, তুমি আর সুরজ তো একই সাথে কলেজে পড়তে, তাহলে তুমি কেন সুরজকে চিনতে অস্বীকার করলে? তখন আরবিন বলে, আমি আসলে চাইছিলাম না অতীতের কিছু ঘটনা সবার সামনে চলে আসুক। আসলে সুরজ, আমি আর সুরজের স্ত্রী মাহিরা একই কলেজে পড়াশোনা করতাম। 2 বছর আগে সুরজের স্ত্রী মাহিরার সাথে আমার অ্যাফেয়ার ছিল। পরে অবশ্য সুরজের সাথে মাহিরার বিয়ে হয়ে যায়। তারপর থেকেই মাহিরার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। সেজন্যই আমি এই বিষয়টা গোপন করতে চেয়েছিলাম। আর এই কারণেই আমি সুরজকে চিনতে পারার পরও অস্বীকার করেছি যে আমি তাকে চিনি না। তবে সুরজকে আমি প্রথমে চিনতে পারিনি। যদি চিনতে পারতাম তাহলে হয়তো তার সাথে এ ব্যাপারে কথা বলতাম যে কেন সে এমনটা করছে। সুরজ যখন আমার গার্লফ্রেন্ডের গলায় ছুরি ধরেছিল, সেলফ ডিফেন্সের জন্যই আমি সুরজকে আঘাত করেছি। সুরজকে খুন করা আমার উদ্দেশ্য ছিল না। আমি জানতাম না ওটা আসলে সুরজই ছিল। ওইদিকে সানায়ের প্রতিবেশী সানায়ের কাছে এসে বলে, আমি ট্যাবে একটি ভিডিও দেখছিলাম, জানি না কি হলো, ভিডিওর সাউন্ড হচ্ছে না। সানায়া দেখে ভিডিওর সাউন্ডটি মিউট হয়ে গেছে। ভিডিওর সাউন্ডটা আনমিউট করতেই দেখা যায় সুরজ তার অডিয়েন্সদেরকে মাহিরার সাথে কিভাবে সম্পর্ক হয়েছিল আর সেই সম্পর্কটা কিভাবে বিয়ে পর্যন্ত গড়িয়েছিল সেই গল্পটাই সবাইকে শোনাচ্ছে। সুরজ আর মাহিরা গাড়ি থেকে নামতেই তার এক বন্ধু কিডন্যাপার সেজে মাহিরার গলায় ছুরি ধরে, আর সুরজ সেই কিডন্যাপারের সাথে ফাইট করে মাহিরাকে সেই কিডন্যাপারের হাত থেকে বাঁচায়। এতে করে মাহিরা ইমপ্রেস হয়ে যায় এবং সুরজের সাথে মাহিরার সম্পর্ক তৈরি হয়। আর এই সম্পর্ক ধীরে ধীরে বিয়েতে রূপ নেয়। সানায়া ভিডিওটি দেখার পর এই সম্পর্কে আরবিন্দ এবং সহমতকে জানায়। তাই তারা জিজ্ঞাসাবাদ করতে আরবিন্দের বাসায় যায়। বাসায় যাবার পরপরই আরমান জিজ্ঞেস করে, তোমার বাসায় কি কেউ এসেছে? তখন আরবিন্দ বলে, না, আমি তো বাসায় একাই আছি। কিন্তু আরমান লক্ষ্য করে পাশের সোফার কাপড়টি জড়ে আছে, তার মানে সোফাতে কেউ বসেছিল। আর বাসায় কেউ আছে কিনা সেটা শিওর হওয়ার জন্য আরমান চারিদিকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে একটি বন্ধ রুম পায়। রুমের দরজা ভেতর থেকে বন্ধ করা আছে, তাই বান্টি দরজা ধাক্কাতে ধাক্কাতে এক পর্যায়ে দরজাটাই ভেঙে ফেলে। আর দেখা যায় ভেতরে মাহিরা আছে। কারোর আর বুঝতে বাকি থাকে না 2 বছর আগের সেই সম্পর্ক এখনো শেষ হয়নি। আর এই সম্পর্কটার মাঝখানে কাটা হয়েছিল সুরজ, আর সেই কাটাকে আরবিন্দ খুব চালাকির সাথে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। তখন আরমান বলে, আসলে আরবিন্দ খুব চালাকির সাথে সুরজকে তার জালে ফাঁসিয়েছে। আসলে আরবিন্দ সুরজকে বলেছিল, আমি যেভাবে তোর আর মাহিরার সম্পর্কটাকে পাকাপোক্ত করার জন্য সাহায্য করেছি, ঠিক সেভাবেও আমার গার্লফ্রেন্ডের সাথে সম্পর্কটাকে পাকাপোক্ত করার জন্য তোকেও সাহায্য করতে হবে। আর সেজন্য সুরজ বাসা থেকে বের হওয়ার সময় পায়ে নেকপ্যাড পরেছিল, যেন সে পড়ে গেলে ব্যথা না পায়। কিন্তু আরবিন্দের প্ল্যান তো অন্য কিছুই ছিল। আসলে তার প্ল্যানই ছিল সুরজকে খুন করা। সবকিছু শোনার পর আরবিন্দ সবকিছু স্বীকার করে নেয়। কিন্তু সে আরমানকে বলে, সবকিছু আমি স্বীকার করে নিলেও আপনাদের কাছে আমাকে জেলে পাঠানোর জন্য কোনো তথ্য প্রমাণই নেই। তখন আরমান বলে, সুরজ তোমার এই প্ল্যানের সাথে আরো একটি প্ল্যান যুক্ত করেছে। সে বাসা থেকে বের হওয়ার সময় একটি লোককে ভাড়া করেছিল, যে কনস্টেবল সেজে সেই ঘটনাস্থলে গিয়েছিল এবং তোমাকে খুন করতে দেখে সেখান থেকে সে ভয়ে পালিয়ে আসে। আমরা সেই লোকটিকে খুঁজে বের করেছি, আর সেই লোকটি তোমার ব্যাপারে সাক্ষ্য দিবে। বরাবরের মতোই আরমান খুব চতুরতার সাথে তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে এই কেসটিও সফলভাবে সলভ করতে সক্ষম হয়। এরপরই আরমান সানায়ের বাসায় যেয়ে সানায়ের চোখের অগোচরে চুপি চুপি কিছু একটা খুঁজতে থাকে। তখন সেখানে সানায়ের ছেলে সাবান চলে আসলে আরমান তাকে চুপ করতে বলে। সাবান বলে, তুমি কি খুঁজছো সেটা আমি জানি। তুমি সেই দ্বিতীয় ফোনটাই খুঁজছো যেটা মম তোমার কাছ থেকে নিয়েছিল। আরমান হ্যাঁ বলতে সাবান সেই ফোনটি কোথায় আছে সেটা আরমানকে বলে। আরমান সেই ফোনটি নিয়ে সেই লোকটিকে মেসেজ করে, যে সন্তোষ ব্যাগচির ব্যাপারে আরমানের সাথে কথা বলছিল। মূলত এই কারণে সানায়া আরমানের কাছ থেকে মোবাইল নিয়ে নিজের কাছে লুকিয়ে রেখেছিল। আসলে সানায়া চায় না সুস্মিতার কেসের ব্যাপারে আরমান কোনো তদন্ত করুক, আর সেটা করতে যে তার মানসিক অবস্থা আরো খারাপ হয়ে যাক। এরপর আরমান সানায়া এবং সানায়ের ছেলে সাবান এবং সানায়ের নিউ বয়ফ্রেন্ড
ভ্যাকেশনে ছুটি কাটাতে একটা লাক্সারিয়াস আবাসিক হোটেলে যায়। সেখানে যখন সাবান দূরবীনের সাহায্যে চারিপাশে দেখছিল, তখনই সে দেখে একটা রুমের মধ্যে কাউকে খুন করা হচ্ছে। এই ঘটনাটি দেখে তো সাবান ভীষণ ভয় পেয়ে যায় আর দৌড়ে গিয়ে আরমান আর তার মাকে বিষয়টি জানায়। এটা শুনে আরমান চলে যায় ম্যানেজারের সাথে কথা বলতে। ম্যানেজারকে সবকিছু বলার পর সেই রুমটি চেক করতে চায়, কিন্তু ম্যানেজার সেই রুমটি চেক করতে দিতে রাজি হয় না, কারণ রুমটি বুক করেছিল বিখ্যাত শিপিং ব্যবসায়ী ললিত। তারা কিছুতেই এই বাচ্চাটির কথায় বিশ্বাস করে এমন কিছু করতে পারবে না যেটা তাদের ক্লায়েন্টের জন্য অসুবিধাজনক হয়। তাই আরমান সহমতকে ফোন করে আর পুরো বিষয়টি খুলে বলে। তাই সহমত হোটেলের সিকিউরিটি এজেন্ট রিটাকে ফোন করে এবং তাকে বলে সে যেন আরমানকে সাহায্য করে। তাই রিটা আরমানকে সাথে নিয়ে সেই রুমে যায়, কিন্তু সেখানে যাবার পর তারা কিছুই দেখতে পায় না। পুরো রুমটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর আরমান ললিতকে জিজ্ঞেস করে তার ওয়াইফ কোথায়। তখন ললিত বলে হয়তো কোনো পার্লারে গেছে। মহিলাদের কাজই তো এটা, স্বামীর টাকা কিভাবে নষ্ট করবে। এটা শুনে রিটা ললিতকে একটা কার্ড ধরিয়ে দিয়ে বলে, ম্যাম যখনই ফেরত আসবে তখনই আপনি আমাকে ইনফর্ম করবেন। যখন রুমের মধ্যে কিছুই পাওয়া যায় না, তখন সানায়া বিরক্ত হয়ে বলে, আপনি সাবানের কথা বিশ্বাস করছেন? ও হয়তো কোনো গল্প বানাচ্ছে। এটা বলে সানায়া সেখান থেকে তার নিউ বয়ফ্রেন্ডের সাথে ফটোশুট করতে চলে যায়। কিন্তু আরমানের বিশ্বাস সাবান কখনোই মিথ্যা কথা বলবে না। তাই সে রিটার সাথে আবারও সেই রুম চেক করতে যায়। আর ততক্ষণে ললিতের স্ত্রীও ফিরে এসেছে। ললিতের স্ত্রী ললিতের বার্থডে উপলক্ষে একটা সারপ্রাইজ পার্টি রেখেছে। আর সেটা দেখার পর আরমান তো সেখান থেকে নিরাশ হয়ে ফিরে আসে। আরমান তো বেশ চিন্তায় পড়ে যায়। সাবান তো মিথ্যা কথা বলছে না, আর সেই লাশটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হোটেলে তো কিছু একটা চলছেই। তাই আরমান আবারও চলে যায় ম্যানেজারের সাথে বিষয়ে কথা বলতে। ম্যানেজার তো এবার বেশ বিরক্ত হয়, কারণ আগে থেকে ম্যানেজার তো খুব ঝামেলার মধ্যে আছে। হোটেলের একটা স্টাফ ডিম্পুল কোনো কিছু না জানিয়েই কাজে আসেনি, তাই অন্য স্টাফদের কাজ বেড়ে গেছে। আর এই বিষয়টা নিয়ে সে একটু ঝামেলার মধ্যে আছে। আর এইদিকে আরমান নতুন একটা ঝামেলার সৃষ্টি করছে। ম্যানেজার আরমানের কথায় বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। আর আরমান সাবানকে নিয়ে গেমিং রুমে যায়। সেখান থেকে আরমান কিছু সময়ের জন্য বাহিরে আসে। আর ওইদিকে সাবান গেমিং রুমের ডয়ার খুলতে সেই লাশটি আবারও দেখতে পায়। আর সে ভয়ে দৌড়ে বাহিরে আসে। বিষয়টি সবাইকে বললে সবাই এসে সেখানে দেখে সেখানে কোনো লাশই নেই। এবার সানায়া, ম্যানেজার সহ সবাই বিরক্ত হয়ে যায়। এই ছেলেটি হয়তো কোনো মিথ্যা গল্প বানাচ্ছে। কিন্তু আরমান লক্ষ্য করে সেখানে কিছু চুন পড়ে আছে। চুন তো সাধারণত লাশ ডিকম্পোজের কাজে ব্যবহার করা হয়। চুন লাশে দিলে লাশ থেকে গন্ধ বের হয় না। আর এটা নিয়ে তখন আরমান তদন্ত করতে শুরু করে। সে তখন বাগানের মালির সাথে কথা বলে। বাগানের মালি জানায় 3 বস্তা চুন চুরি গেছে, যার ওজন প্রায় 20 কেজির মতো। আরমান তখন হোটেলের মালিককে জিজ্ঞেস করে, এই রুমের চাবি তোমার কাছে ছাড়া আর কার কাছে থাকে? তখন হোটেলের মালিক জানায় চাবি শুধুমাত্র একটাই, যেটা আমার কাছেই থাকে। আরমান লক্ষ্য করে রুমের জানালাটি খোলা, তার মানে দরজা বন্ধ থাকলেও চোর হয়তো জানালা দিয়েই ঢুকেছে। আর জানালার পাশে কয়েকটা বস্তা রাখা, তার মানে চোরের হাইটটা কম ছিল, সেজন্য জানালায় ওঠার জন্য বস্তা ব্যবহার করেছে। আর 20 কেজি চুন চুরি করা তো কারো একার পক্ষে সম্ভব নয়। ঠিক তখনই আরমানের মনে পড়ে হোটেলের স্টাফদের কথা। হোটেলের সবগুলো স্টাফেরই হাইট কম ছিল। আর হোটেলের ম্যানেজার বলেছিল ডিম্পুল নামের একটা স্টাফ কাজে আসেনি। তাই আরমান চলে যায় স্টাফদের রুমে। সেখানে যে ডিম্পুলের লকার চেক করে, আর সেখানে দেখে ডিম্পুল তার সমস্ত কাপড় চোপড় রেখে গেছে। এখন কেউ যদি হোটেল থেকে চলে যায় তাহলে তার কাপড় চোপড় কেন রেখে যাবে? স্বাভাবিকভাবে সবাই কাপড় চোপড় সাথে করে নিয়ে যাবে। এরপরই আরমান লক্ষ্য করে দেওয়ালের সবগুলো টাইলসের কালার একরকম হলেও শুধুমাত্র একটা টাইলসের কালারে মিল নেই। আর টাইলসটাও কিছুটা নড়বড়ে। আরমান টাইলসটা হাত দিয়ে খুলতে ভিতরে একটা মিনি ক্যামেরা পায়, যেই ক্যামেরার মধ্যে ললিতের বিজনেসের সমস্ত তথ্যগুলো সেভ করা আছে। তার মানে এই হোটেলের স্টাফেরা বড় বড় বিজনেসম্যানদেরকে টার্গেট করে এবং সেই সকল বিজনেসম্যানদেরকে ব্ল্যাকমেইল করে তাদের বিরোধী কোম্পানির কাছে এই তথ্যগুলোকে বিক্রি করে দেয়। হয়তো ডিম্পুল এই কাজটি করতে চাচ্ছিল না আর তাদের বিরোধিতা করেছিল, সেজন্য তারা সবাই মিলে ডিম্পুলকে খুন করেছে।
কিন্তু সেটা প্রমাণ করার জন্য প্রথমেই ডিম্পলের লাশটাকে খুঁজে বের করতে হবে। তাছাড়া কেউই আরমানের কথাই বিশ্বাস করবে না। এদিকে তাদের ভ্যাকেশনের ছুটিও শেষ হয়ে যায়, তাই হোটেল থেকে চেক আউট করার সময়ও হয়ে গেছে। আরমান সানায়া যখন হোটেল থেকে চলে যাচ্ছিল তখন সানায়া তার নিউ বয়ফ্রেন্ডের সাথে তোলা কিছু ছবি দেখায়। ছবিটা দেখতে আরমানের কিছু একটা মনে পড়ে আর সে আবারও হোটেলে ফিরে আসে আর সবাইকে ডেকে নেয়। তারপর সানায়ার সেই ছবিটা সবাইকে দেখায়। সানায়া যখন ছবিটি তুলেছিল তখন এখানে 3টা ট্রাঙ্ক ছিল, কিন্তু আমি সকালে বের হওয়ার সময় এখানে 4টা ট্রাঙ্ক দেখেছি। ট্রাঙ্কগুলো চেক করতে দেখা যায় ট্রাঙ্কের মধ্যে ডিম্পলের লাশ রাখা হয়েছে। আর এভাবে আরমান এই কেসটিও সলভ করে ফেলে। অন্যদিকে আমরা আবারও সেই লোকটিকে দেখতে পাই যার নাম জয় মজুমদার। এই জয় মজুমদারই ফোনে আরমানের সাথে মেসেজে কথা বলতো। জয় মজুমদার তদন্ত করার পর সন্তোষ বাগচির লোকেশনটা বের করতে পেরেছে। অন্যদিকে দেখা যায় শহরের বিখ্যাত গজল গায়ক জুনায়েদ আলীর ম্যানেজার খুন হয়েছে, তাও আবার নিজের বাড়ির সামনেই। আর সাক্ষী ছিল নির্মলা নামের একজন অন্ধ মহিলা, যে এই বিল্ডিং এ এসেছিল তার বান্ধবী গৌরীর সঙ্গে দেখা করতে। গৌরীও সেই একই বিল্ডিং এ থাকে যেখানে ঘনশ্যাম থাকতো। নির্মলা গৌরীর সাথে দেখা করে বাসায় ফেরার সময় শুধুমাত্র গুলির শব্দটাই শুনেছে। সে যেহেতু অন্ধ ছিল তাই কিছুই দেখেনি। আর ঘনশ্যামকে খুন করার জন্য অ্যারেস্ট করা হয় স্বয়ং জুনায়েদকে। জুনায়েদকে দেখে আরমান তো ভীষণভাবে সারপ্রাইজড হয়ে যায়, কারণ সে জুনায়েদের একজন বড় ভক্ত। আর তাছাড়াও তার স্ত্রী সুস্মিতাও জুনায়েদের ভক্ত ছিল। তারা দুজনে একসাথে বসে থেকে জুনায়েদের গজল শুনতো। সে যখন এই খুনের ব্যাপারে জুনায়েদকে জিজ্ঞেস করে তখন জুনায়েদ বলে সে শুধুমাত্র ঘনশ্যামের সাথে দেখা করার জন্য তার বিল্ডিং এ গিয়েছিল, কিন্তু দারোয়ানকে জিজ্ঞেস করলে দারোয়ান বলেছিল ঘনশ্যাম এখন বাহিরে গেছে, বাসায় নেই। তাই আমি গাড়িতে বসে ঘনশ্যামের জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পরে গুলির শব্দ শুনতে পাই। গুলির শব্দ শুনে আমি গাড়ি থেকে নেমে যেতেই দেখি ঘনশ্যাম রাস্তায় পড়ে আছে। তার কাছে যেতেই আমি অনুভব করি কেউ একজন এদিকেই আসছে। তখন সেখানে পড়ে থাকা বন্দুকটি আমি হাতে তুলে নিই। আর তখনই দারোয়ান এবং নির্মলার বান্ধবী গৌরী আমাকে বন্দুক হাতে দেখে ফেলে। আর সেখান থেকে পুলিশ আমাকে সন্দেহ করে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসে। আমি ঘনশ্যামকে খুন করিনি, শুধুমাত্র সেখানে পড়ে থাকা বন্দুকটা হাতে তুলে নিয়েছি। একথা শোনার পর আরমান সহমতকে বলে আমার মনে হচ্ছে জুনায়েদ ঘনশ্যামকে খুন করেনি। জুনায়েদের সবকিছুই তো ঘনশ্যাম দেখাশোনা করত। তাহলে ঘনশ্যামকে খুন করে জুনায়েদের কি এমন লাভ হবে? তাদের কথার মধ্যেই দেখা যায় জুনায়েদের বেল হয়েছে। তখন সহমত তার সহকর্মীকে বলে জুনায়েদের ব্যাংক অ্যাকাউন্ট কল রেকর্ডের ডিটেল যত তাড়াতাড়ি সম্ভব বের করো। ওইদিকে আরমান চলে যায় দারোয়ানের সাথে কথা বলতে। তখন দারোয়ান বলে এই ঘনশ্যামের চরিত্র খুব একটা ভালো ছিল না, মেয়েদেরকে আজে বাজে কথা বলতো, তার ব্যাপারে খোঁজ নিলেই আপনি জানতে পারবেন। ওইদিকে বান্টি জুনায়েদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস বের করেছে। ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস সহমতকে দেখিয়ে বলে জুনায়েদের গত কনসাল্টে 50 লাখ টাকা উঠেছিল। সেখান থেকে ঘনশ্যাম শুধুমাত্র জুনায়েদকে 25 লাখ টাকা দিয়েছে আর বাকি 25 লাখ টাকা নিজের কাছে রেখে দিয়েছে। জুনায়েদ যেহেতু বয়স্ক ছিল আর আগের যুগের মানুষ ছিল, তাই সে এসব কিছুই বুঝতো না। আর এই সুযোগটাই কাজে লাগিয়ে ঘনশ্যাম অনেক টাকা সরাতো। এটা তো শুধুমাত্র একটা হিসাব, না জানি কত টাকা ঘনশ্যাম এভাবে নিজের কাছে রেখে দিয়েছে। তখন সহমত বলে জুনায়েদ হয়তো এই ব্যাপারটা জেনে গিয়েছিল, যার জন্যই ঘনশ্যামকে খুন করেছে। আর সেজন্য আবারও সহমত জুনায়েদকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসে। তখন আরমান সহমতকে বলে জুনায়েদের কাছে ঘনশ্যামকে খুন করার মোটিভ ছাড়াও আরো অনেকের কাছেই থাকতে পারে, কারণ ঘনশ্যামের ক্যারেক্টার খুব একটা ভালো ছিল না। তার প্রতিটা মেসেজে মেয়েদেরকে আজে বাজে কথা বলতো। তখন গৌরীর মেসেজ চেক করলেও দেখা যায় ঘনশ্যাম মেসেজে গৌরীকে আজে বাজে কথা বলেছে। এটা দেখে আরমান বলে গৌরীর কাছেও তো ঘনশ্যামকে খুন করার মোটিভ আছে। এরপর পুলিশ স্টেশনে গৌরী আর তার বান্ধবী নির্মলাকেও ডাকা হয়। তখন সহমত জানায় ঘটনাস্থল থেকে যে বন্দুকটা উদ্ধার করা হয়েছে সেই বন্দুকে গৌরীর আঙ্গুলের কোনো ছাপ ছিল না, সেখানে শুধুমাত্র জুনায়েদের ফিঙ্গারপ্রিন্টই পাওয়া গেছে। তার মানে এই খুনটা জুনায়েদই করেছে। হঠাৎই জুনায়েদ অনেক রেগে যায় এবং বান্টির কাছ থেকে বন্দুক নিয়ে গৌরীর দিকে বন্দুক তাক করে আর তাকে বলে তুমি এই খুনটা করেছো। তখন গৌরী বলে আমি এই খুনটা করিনি।
তখন জুনায়েদ বন্দুকটা ঘুরিয়ে নির্মলার দিকে তাক করে, আর নির্মলার দিকে বন্দুক তাক করতেই নির্মলা ভয়ে মাটিতে বসে পড়ে। বাস, জুনায়েদের কাজ শেষ। আরমান তাকে ঠিক যেরকম করতে বলেছে জুনায়েদ আরমানের কথা মতো সেরকমই করেছে। জুনায়েদ এবার বন্দুকটি টেবিলের উপর রেখে দেয়। সবাই তো অবাক হয়ে যায়। নির্মলা অন্ধ হওয়া সত্ত্বেও সে কিভাবে বুঝতে পারলো তার দিকে বন্দুক তাক করা হয়েছে। তখন আরমান বলে, নির্মলার উপর আমার সেই দিনই সন্দেহ হয়েছিল যখন সে সহমতের সাথে হ্যান্ডশেক করার জন্য তার বাম হাতটা বাড়িয়ে দিয়েছিল, কারণ সহমতের অ্যাক্সিডেন্টের জন্য সে ডান হাতে ব্যথা পেয়েছে, এটা আমরা সবাই জানি। কিন্তু এই কথাটা শুধুমাত্র নির্মলাই জানতো না, আর এই কথাটা তাকে বলাও হয়নি। তাহলে নির্মলা কিভাবে বুঝতে পারলো সহমত তার ডান হাতে ব্যথা পেয়েছে, আর সেজন্য তাকে বাঁ হাত দিয়ে হ্যান্ডশেক করতে হবে? আর এখান থেকেই আমরা আসল সত্যটা জানতে পারি। নির্মলা যখন ছোট ছিল তখন বাজি ফুটাতে যে বাজির বারুদ তার চোখে পড়ে দুই চোখেরই কর্নিয়া নষ্ট হয়ে যায়। 7 বছর আগে সে ঘনশ্যামের সাথে দেখা করতে গিয়েছিল, কারণ নির্মলা অনেক ভালো গানের লিরিক্স লিখত। ঘনশ্যাম তাকে কথা দিয়েছিল সে বড় কোনো মিউজিক ইন্ডাস্ট্রিতে তাকে কাজ করার সুযোগ করে দিবে, কিন্তু সে সেটা না করে শুধুমাত্র তার অন্ধত্বের সুযোগ নিচ্ছিল। আর একদিন সে জানতে পারে নির্মলা তাকে যে লিরিক্স দিয়েছিল সেটা সে অন্য কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে। তারপর 7 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে একটু একটু করে টাকা জমিয়ে সে চোখের অপারেশন করিয়েছে, আর সে তার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। কিন্তু এই বিষয়টি সবার কাছে গোপন রেখে গেছে, কারণ সে প্রতিশোধ নিতে চাইছিল। তাই সে ঘনশ্যামের ব্যাপারে খোঁজ খবর নিতে থাকে। আর ঘনশ্যাম যেহেতু গৌরীর বিল্ডিং এই থাকতো, সেজন্য নির্মলা প্রায় গৌরীর সাথে দেখা করতে সেই বিল্ডিং এ যেত। ঘনশ্যামের নিত্যদিনের রুটিন ফলো করে সে জানতে পারে সন্ধ্যাবেলা 7টার সময় সে জগিং এ বের হয় আর 8টার দিকে ফিরে আসে। আর যখনই ঘনশ্যাম বাসা থেকে জগিং এর জন্য বের হয়েছিল তখন নির্মলা ওই রাস্তা দিয়ে যেতে যেতে হাতে গ্লোভস পরে নেয়, আর ব্যাগ থেকে বন্দুক বের করে সুযোগ বুঝে ঘনশ্যামকে গুলি করে সেখানে মেরে ফেলে, আর হাত থেকে গ্লোভস খুলে ড্রেনের মধ্যে ফেলে দেয় এবং বন্দুকটি ঘনশ্যামের লাশের কাছে রেখে দেয়। আর তারপরে যা যা ঘটেছে সেটা তো আমরা সবাই জানি। এভাবেই আরমান আরো একটি কেস সমাধান করে ফেলে। এরপরই দেখা যায় আরমানের সেই ফোনে আবারও জয় মজুমদার মেসেজ করেছে। মেসেজে লেখা আছে সন্তোষ বাগচির লোকেশন পাওয়া গেছে। রাতের বেলা আরমান বাসায় ফিরে পুরো বাসা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজেই রান্না শেষ করে খেতে বসতেই যাবে, তখনই এক কাপল এসে আরমানকে দেখে অবাক হয়ে যায়। তারা আরমানকে জিজ্ঞেস করে, এটা তো আমাদের বাসা, এখানে আপনি কি করছেন? সাথে সাথেই তারা পুলিশকে ফোন করে। ঘটনাস্থলে সানায়া এবং সহমত তার টিম নিয়ে পৌঁছে যায়। তখন আরমান বলে, আমি বুঝতেই পারিনি কখন সুস্মিতার পুরনো বাসায় চলে এসেছি, যেই বাসাটা এখন এই কাপলদেরকে ভাড়া দেওয়া হয়েছে। আরমান বলে, আমার মনে হয় দিন দিন আমি আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছি, সেই জন্য আমাকে একটা সাইকোলজির ডক্টর দেখানো উচিত। আর আরমানের কথা মতো এভারগ্রিন মানসিক হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এই হাসপাতালে রোগীদের রোগ অনুযায়ী বিভিন্ন থেরাপির মাধ্যমে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়। আর্ট থেরাপিও সেরকমই একটা চিকিৎসা। আরমান হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে প্রথমেই আর্ট থেরাপি দেওয়া হয়। আরমান আর্ট থেরাপির রুমে গেলে সেখানে আরো অনেক রোগী ছিল। আরমান তখন সন্তোষ বাগচির ছবি বের করে একটা রোগীকে দেখিয়ে বলে সে এই লোকটিকে চিনে কিনা। তখন সেখানে উপস্থিত থাকা অনেক রোগী সন্তোষ বাগচিকে চিনতে পারে। কেউ কেউ বলে এই লোকটি তো এখানে ট্রিটমেন্ট নিচ্ছিল, কিন্তু এই লোকটি তো পালিয়ে গেছে। আবার কেউ কেউ বলে ও পালিয়ে যায়নি, ওকে খুন করা হয়েছে, এই ডক্টর ললিতই তাকে খুন করেছে। এটা নিয়ে সব রোগীদের মধ্যে তর্কাতর্কি লেগে যায়, আর এক পর্যায়ে তারা মারামারি করতে শুরু করে। যেহেতু তারা মানসিকভাবে অসুস্থ ছিল তাই আরমান তাদেরকে কিছুতেই সামলাতে পারছিল না। ওইদিকে ডক্টর ললিত এবং সাইকোটিক ডক্টর বিদ্যা বিষয়টি জানা মাত্র সেখানে আসে। আর সেখানে আসার পর ডক্টর ললিত আরমানকে জিজ্ঞেস করে আরমান কি এমন জিজ্ঞেস করেছে তাদেরকে যার জন্য তারা এই সিচুয়েশন তৈরি করেছে। তখন আরমান বলে সে শুধুমাত্র সন্তোষ বাগচির ব্যাপারে জিজ্ঞেস করেছিল। সন্তোষ বাগচির কথা শুনতে ডক্টর ললিত বলে সন্তোষ বাগচি ড্রাগ অ্যাডিক্টেড ছিল, আর আমরা যখন তাকে ড্রাগস দিচ্ছিলাম না তখন সে নিজে নিজেই ড্রাগস নেয়, আর ড্রাগসের ওভারডোজের কারণে সে মারা যায়। এবং ডক্টর ললিত আরমানকে বলে
তোমাকে যদি এখানে থাকতে হয় তাহলে রোগী হয়েই থাকতে হবে, এখানে থেকে তোমাকে গোয়েন্দাগিরি করা চলবে না। এটা বলে ডক্টর ললিত ফোন করে সানায়াকে ডেকে নেয় এবং তাকে আরমানের ব্যাপারে সবকিছু খুলে বলে। আসলে আরমান মানসিকভাবে যেহেতু অসুস্থ এবং সে পেশায় একজন গোয়েন্দা, সেজন্য সে চারিপাশে সবকিছুতেই গোয়েন্দাগিরি করতে থাকে। এটা তার একটা অভ্যাস হয়ে গেছে, আর এখানে আসার পরও সে সেই কাজটাই করছে। সবকিছু শোনার পর সানায়া বলে, আমি আরমানের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছি, আমি ওকে খুব ভালোভাবে সামলাতে পারি। তাই যদি আমি আরমানের সাথে এই হাসপাতালে থাকি তাহলে হয়তো আরমান খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কিন্তু ডক্টর ললিত সানায়ের এই কথায় রাজি হয় না, কারণ বাহিরের কাউকে এভাবে থাকতে দেওয়া হাসপাতালের অথরিটি থেকে অ্যালাউ নেই। এরপর সানায়া ডক্টর ললিতের কাছ থেকে অনুমতি নিয়ে আরমানের সাথে দেখা করে। তখন আরমান সন্তোষ বাগচির ব্যাপারে সবকিছুই খুলে বলে। এই হাসপাতাল থেকে আমাকে সুস্থ করার জন্য কিছু ওষুধ দেওয়া হয়, তবে তাদেরকে ফাঁকি দিয়ে মাঝে মধ্যে আমি ওষুধগুলো ফেলে দিই, আবার মাঝে মধ্যে আমাকে বাধ্য হয়ে সেই ওষুধগুলো খেয়ে ফেলতে হয়। যখনই আমি সেই ওষুধগুলো খেয়ে ফেলি তখনই দেখি আমি আরো বেশি অসুস্থ হয়ে যাই। আমার চারিপাশে সুস্মিতা সন্তোষ বাগচিকে ইমাজিন করতে থাকি এবং তাকে এটাও বলে এই হাসপাতালের মধ্যে কিছু একটা তো চলছেই, তুমি চাইলে সহমতের সাথে এই ব্যাপারে কথা বলতে পারো। এরপর একদিন আরমান হাসপাতালের বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎই একটা রোগী এসে তার উপর আক্রমণ করে। আর ঠিক তখনই পরিস্থিতি সামলাতে সেখানে ডক্টর বিদ্যা চলে আসে। ডক্টর বিদ্যা রোগীটিকে একটা ইনজেকশন পুশ করার পর তার পকেট থেকে একটা কলম বের করে। সে কলমটি বারবার চাপতে থাকে আর উল্টো দিক থেকে সংখ্যা গুনতে থাকে, যেমনটি হিপনোটাইজ করার সময় করা হয়। উল্টো দিক থেকে সংখ্যা গুনতে গুনতে রোগীটি এক পর্যায়ে শান্ত হয়ে যায়। সেটা দেখে আরমান খুব ভালোভাবে বুঝতে পারে ডক্টর বিদ্যা রোগীটিকে কন্ট্রোল করছে। অন্যদিকে দেখা যায় আরমান রাতের বেলা চুপি চুপি ডক্টর ললিতের কেবিনে গেছে এবং সেখানে যে ফাইলের মধ্যে থেকে সন্তোষ বাগচির ফাইলটা খুঁজে বের করে। আর আরমান যখন সেই ফাইলটি দেখছিল তখনই সেখানে ডক্টর ললিত চলে আসে এবং ডক্টর ললিত আরমানের এই বাড়াবাড়ি নিয়ে খুবই বিরক্ত হয়ে যায়। তখন ডক্টর ললিত আরমানকে সেই দিনের সিসিটিভি ফুটেজ দেখায় যেই দিন সন্তোষ বাগচি নিজের গায়ে নিজে ইনজেকশন পুশ করেছিল আর ড্রাগসের ওভারডোজের কারণেই সে মারা গিয়েছিল। এরপরে ডক্টর ললিত সাইকোলজির ডক্টর বিদ্যাকে ডেকে পাঠায় আর তাকে বলে আরমানকে স্পেশাল রুমে নিয়ে যাওয়ার পর তাকে যেন স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয়। আর বিদ্যা ডক্টর ললিতের কথা মতো আরমানকে স্পেশাল রুমে নিয়ে যাওয়ার পর তাকে একটা পোশাক পরিয়ে দেয়। পোশাকটা এমন ভাবে ডিজাইন করা যে চাইলেও আরমান পোশাকের মধ্যে থেকে নিজের হাতটা বের করতে পারছিল না। অনেক চেষ্টা করার পর কোনো রকমে আরমান সেই পোশাকটা খুলে রুম থেকে বের হয়ে আসে। কিছুক্ষণ পরে ডক্টর বিদ্যা আরমানকে খুঁজে বের করে আর তাকে একটা ইনজেকশন পুশ করার পর তার সাথে কথা বলতে বলতে ঠিক আগের বারের মতোই তার পকেট থেকে কলম বের করে এবং বারবার কলম চাপতে থাকে আর উল্টো দিক থেকে সংখ্যা গুনতে থাকে। আরমান খুব ভালোভাবে বুঝতে পারে ডক্টর বিদ্যা তাকে হিপনোটাইজ করার চেষ্টা করছে, তাই সে কোনো রকমে নিজেকে কন্ট্রোল করে নেয় এবং ডক্টর বিদ্যাকে বলে, তুমি আমাকে হিপনোটাইজ করার চেষ্টা করছো আর ঠিক একইভাবে তুমি সন্তোষ বাগচিকেও হিপনোটাইজ করেছিলে আর হিপনোটাইজ করার মাধ্যমে তুমি তাকে ড্রাগসের ওভারডোজ নিতে বাধ্য করেছিলে। আমি ডক্টর ললিতের রুমে যে সন্তোষ বাগচির ফাইল ঘেটে সেখানে দেখেছি সন্তোষ বাগচির একটি ফোবিয়া ছিল, যার জন্য সে ইনজেকশন অথবা সুই দেখলে ভীষণই ভয় পেত। যে ইনজেকশন দেখেই ভয় পেত সে কিভাবে নিজের গায়ে নিজে ইনজেকশন পুশ করে ড্রাগস নিবে। এটা শুনে বিদ্যা বুঝতে পারে আরমান সবকিছুই জেনে গেছে, তাই সে আরমানকে বলে, তুমি খুব বড় ভুল করছো। তোমার স্ত্রী সুস্মিতা এবং সন্তোষ বাগচির খুনের পিছনে অনেক বড় বড় লোকেদের হাত আছে। আমি সন্তোষ বাগচিকে খুন করতে চাইনি, কিন্তু আমাকে খুন করতে বাধ্য করা হয়েছে। সন্তোষ বাগচির ব্যাপারে ইনফরমেশন বের করার জন্য তোমাকে এই মানসিক হাসপাতালে আসা একদমই উচিত হয়নি। তখন আরমান বলে, তুমি কিভাবে জানলে আমি সন্তোষ বাগচির ইনফরমেশন বের করার জন্য এই হাসপাতালে এসেছি? তখনই দেখা যায় আসলে সেদিন আরমানের কাছে আরো একটা মেসেজ এসেছিল। মেসেজে এই হাসপাতালের কথাই লেখা ছিল যেখানে সন্তোষ বাগচিকে ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়েছিল। আর সেই জন্য সেদিন রাতে আরমান ইচ্ছে করে এই নাটকটা করে আর পুরো
পুরো প্ল্যান করে সন্তোষ ব্যাগচির ব্যাপারে জানার জন্য এই হাসপাতালে আসে। তখন ডক্টর বিদ্যা বলে, শুধুমাত্র এতটুকুই না, জয় মজুমদার নামে একটা সাংবাদিকের সাথে তোমার কথা হতো, আর যেই সাংবাদিক তোমাকে সন্তোষ ব্যাগচির ব্যাপারে সমস্ত ইনফরমেশন দিত, সেই সন্তোষ ব্যাগচি এই হাসপাতালে এসেছিল, আর এখন সেই সাংবাদিক সন্তোষ ব্যাগচি মারা গেছে। আর জয় মজুমদারের ব্যাপারে আরো কিছু ডিটেলস বলার আগে ডক্টর বিদ্যা বিল্ডিং থেকে নিচে পড়ে যায় আর সেখানেই মারা যায়। সবকিছু শোনার পর সহমত আরমানের উপর ভীষণ রেগে যায়। সুস্মিতার কেসের ব্যাপারে এত বড় ইনফরমেশন পাওয়ার পরও সে তাদের কাছ থেকে গোপন করেছে, আর একা একা ইনভেস্টিগেশন করতে এই হাসপাতালেও চলে এসেছে। এরপরে সহমতের কাছে একটা কল আসে এবং ফোনের ওই পাশ থেকে বলে জয় মজুমদার নামে একটা সাংবাদিক আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে যাওয়ার পর আরমান দেখে মেঝেতে একটা চেয়ার উল্টো হয়ে পড়ে আছে আর সিলিং এর সাথে রশি ঝুলছে। আরমান খুব ভালোভাবে বুঝতে পারে জয় মজুমদার আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। এখন থেকে তারা সবাই একসাথে সুস্মিতার কেসটি সলভ করার জন্য কাজ করবে। আর এখানেই মিস্ট্রির সিজন 1টা শেষ হয়ে যায়। হয়তো সিজন 2তে দেখানো হবে আরমানের স্ত্রী সুস্মিতা কিভাবে মারা গিয়েছিল, আর সেটা দেখার জন্য সিজন 2 আসা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে মুভি এক্সপ্লেনেশনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।